চট্টগ্রাম ৮ আসনে নির্বাচনী গণসংযোগের সময় বুধবার সন্ত্রাসী হামলার থমথমে হয়ে আছে বাজিত থানার চালিতা নলি খন্দকার পাড়া এলাকা। চলছে পুলিশি টহল। এদিকে ওই ঘটনায় গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এখন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী শান্তর অবস্থাও স্থিতিশীল। নিহত সরোয়ারের মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। সকাল থেকে খন্দকার পাড়া এলাকায় দোকানপাট তেমন খোলেনি। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। এর মধ্যে এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতা কর্মীরা। তারা দ্রুত এর সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে। চট্টগ্রামে বিএনপির প্রচারের গুলির ঘটনায় এখন শঙ্কামুক্ত বিএনপি প্রার্থী। আহত আরেকজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম এভার কেয়ারে। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবেশ চক্রবর্তী। প্রবেশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহর সর্বশেষ খবর কি বলছে চিকিৎসকরা, এবং যেহেতু আরও একজন একই সাথে আহত আছেন তার খবর জানানোর পাশাপাশি নিহত সরোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এখনও করা হয়নি, আমরা সংবাদে বলছিলাম। কেন সেটি করা হয়নি, আইনি প্রক্রিয়া কিছু বাকি আছে কিনা, এবং এই ঘটনায় কাউকে গ্রেফতার, কোনো অভিযান বা মামলা হয়েছে কিনা? তানিয়া, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়েই বলি, এই যে হামলা এবং হামলার ঘটনায়, গুলিবর্ষণের ঘটনায় সরওয়ার আলম নামে একজন নিহত হয়েছে, তার মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলে আমরা জানতে পেরেছি। ফলে ওখানে যেসব কাজ রয়েছে কাগজপত্র সহ, এবং তার এখানে ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা জেনেছি। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং মামলায় কেউ গ্রেপ্তারও নেই। তবে পুলিশ বলছে তারা চেষ্টা করছেন যারা এই হামলাটা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার, এবং তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা মামলা করবেন, এবং তারা দাবি করেছেন যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী পুলিশের খাতায় যার নাম আছে সাজ্জাদ আলী, যে বাইরে অবস্থান করছে দেশের, তার নির্দেশেই ও হত্যাকাণ্ড ঘটেছে। এবং এখানে চট্টগ্রামে ছোট সাজ্জাদ নামে আরেকজন জেলে বন্দী আছে, তাদের নির্দেশনায় এখানে তাদের বাহিনীর অন্যান্যরা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে বলে সারোয়ারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা বলছেন এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজির ঘটনায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই দুর্বৃত্তরা, এবং তারা পরিবারের পক্ষ থেকেও এটা শাস্তি কামনা করেছে। অন্যদিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত, তবে তার শুশ্রূষা সেবা সেটা ঠিকমতো দেওয়ার জন্য ডাক্তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আরেকজন আহত আছেন, তার নাম হচ্ছে শান্ত নামে আরেকজন আহত আছেন। তবে তার পুরো পরিস্থিতি কি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে যদি আমরা সেটি জানতে পারি, পরবর্তী সংবাদ সংযোগে আমরা জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ প্রবেশ। নিশ্চয়ই ফিরবো আমরা তখন আপনার কাছে আবারও। দর্শক, সহকর্মী প্রবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে তখন যুক্ত ছিলেন। আদালতের নির্দেশে জুলাইয়ের আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জের গোলামীপুর এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকিন নূরের তত্ত্বাবধানে মরদেহ তোলা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শহীদের পরিবারের সদস্য এবং এলাকার লোকজন। গত বছর 5ই আগস্ট সরকার পতনের খবরে ঢাকায় বিজয় মিছিলের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। পরদিন গ্রামে নিয়ে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় তাকে। 1 বছর পর আদালতের নির্দেশে শহীদ সোহাগের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকার লোকজন সোহাগ হত্যার দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেছে। মামলার তদন্ত করবার চাই। আর মামলা যে তদন্ত করলে আমার গুলি হয়ে যে মারছে, এটা ভারী এটা লেগে আইনি করাইছে। বিজ্ঞ আদালত এই লাশ চূড়াতলে করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়োগ করেছেন। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে চূড়াতলের উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি।
সীমাহীন নৃশংসতাই যেন শেষ কথা। ঘরে বাড়ির প্রতিপক্ষ কিংবা স্বজন কেউই এ থেকে রেহাই পাচ্ছে না। কমেছে মানবিক মূল্যবোধ, হিংস্র হচ্ছে অপরাধীরা। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভিডিওচিত্র ও নৃশংসতার খবরেও কি বাড়ছে এমন ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন, সনাতন সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সমাজ ব্যবস্থায় উত্তরণ, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অসমতা, দ্বন্দ্ব, লোভ ও হতাশা থেকে মানুষ দিন দিন নৃশংস হয়ে উঠছে। বিস্তারিত শানাজ শারমিনের প্রতিবেদনে। নিজের ঘরে ঘুমে কিংবা যাত্রাপথে পরিবহনে নিমেষে গায়েব হয় মোবাইল বা মূল্যবান অলংকার। এই খবর স্ক্রল ডাউন করে নামলেই নিউজ ফিডে ভেসে আসে আরও নৃশংসতা ও বর্বরতার কোনো দৃশ্য। এমন দৃশ্য এই শহরে বা দেশজুড়ে নিত্য যন্ত্রণার এক অনিবার্য বাস্তবতা। আইনশৃঙ্খলা বাহিনীর পরিসংখ্যানেও মেলে সেই সত্যতা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত 9 মাসে শুধু রাজধানীতে 349টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি 75টি খুন হয়েছে জুলাই মাসে। প্রতি মাসে গড় খুন 39 জন, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিশোধমূলক হত্যার বর্বরতা দেখে গা শিউরে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে সহমর্মিতা ও মানবাধিকার সংকট এ ধরনের প্রবণতা আরও বাড়িয়ে তুলছে। এগুলো যখন করে তখন সেই নিউজটাকে অনেক বেশি গ্লোরিফাই হয় এবং সঠিকভাবে বিচার হয় না। এই বিচার না হওয়া, বিচারভূত থাকাটাই তাকে আরও একটু উৎসাহ দেয় যে এরকম কাজে, যেহেতু এবং একটা হিরো ইমেজ লাভ করে সে, যেভাবে আমরা মনে করি যে হ্যাঁ আমি কিছু একটা করে ফেললাম। এই করে ফেলাটা কারা করে? সাধারণত যাদের সেলফ স্টিম কম। সামাজিক মাধ্যমে অসহিষ্ণুতার দৃশ্যে অজান্তেও কেউ কেউ করছেন রপ্ত। সামাজিক মূল্যবোধ, ডিজিটাল লিটারেসি দরকার এই বর্বরতা হ্রাস করতে। শুধু যে আইনি বিচার তা নয়, সামাজিকভাবে কোনো প্রতিরোধ নেই এবং এগুলোকে মেনে নেওয়া হচ্ছে। দিনের পর দিন প্রশ্রয় দিতে দিতে মানুষের যে নৃশংসতার সাহস সেটা কিন্তু বেড়ে গেছে এবং বেড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং সেটা একটা আমরা বলবো যে একটা প্যান্ডেমিকের পর্যায়ে চলে গেছে এখন। বিচারের দীর্ঘসূত্রতা, সম্পর্কের অবনতি, সীমাহীন লোভ, প্রতিশোধ প্রবণতা ও ক্রোধ সহিংসতার মূল উপাদানগুলোর মধ্যে অন্যতম বলছেন সমাজবিজ্ঞানী। অপরাধ করে, খুব বীভৎস কায়দায় হত্যা করে, অপরাধ করে, অন্যের ক্ষতি করে, বহাল তবিয়াতে আছে এরকম উদাহরণ বা ব্যক্তি চারপাশে তাকালেই তিনি দেখতে পাচ্ছেন। যেটি সমাজ নিয়ন্ত্রণ করে দুইভাবে, একটি হচ্ছে আইনের শাসন দিয়ে, আরেকটি হচ্ছে যে সমাজের মধ্যে যে সামাজিক সম্পর্ক, মানুষের মধ্যে যে সম্প্রীতি, সংহতিবোধ, এটিকে প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে চর্চা করে। এই দুটির কোনোটিই বাংলাদেশ একটি সন্তোষজনক সূচকে নেই। বিশেষজ্ঞদের মতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে বৈষম্য দূরীকরণ ও সামাজিক প্রতিরোধ সৃষ্টি না হলে এই বর্বরতার হ্রাস টানা কঠিন। শানাজ শারমিন, ৭১, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষ ভোটারের প্রায় সমান ভোটার হলেন নারী। তাই মনে করা হচ্ছে নারী ভোটাররাই এবার নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। এদিকে নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন এই নারী ভোটাররা। তারা চান সমাজ কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে সর্বত্র নারীদের অংশগ্রহণ নিশ্চিত হোক। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নারীরা। চলছে প্রার্থী নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ আর নানা হিসেব নিকেশ। নারী ভোটাররা বলছেন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু নারী ভোটারদের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই তারা আশা করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীর সরকার নির্বাচিত হবেন। এই বছর আমি প্রথম ভোট দিতে যাচ্ছি। আমি চাইবো একজন ভালো সরকার আমাদের আসুক এবং আমাদের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তা করুক। নারী হিসেবে যাতে রাস্তাঘাটে চলতে পারি, সুন্দরভাবে হাঁটতে পারি, মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এইটাই সুন্দরভাবে ভোট যেতে হয়, আমরা যাতে ভোট দিতে পারি। পাশাপাশি নারীর নিরাপত্তাহীনতার সংখ্যা নিরসন, নারীর শিক্ষার প্রসার বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন সরকার ভূমিকা রাখবে সেই দাবি নারীদের। সেই সাথে নারী ভোটাররা যেন অবাধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেন, সেই পরিবেশ চান তারা। সামনে নির্বাচনে আমাদের একটা চাও, আমরা যাতে ভোট কেন্দ্রে সুন্দরভাবে যেতে পারি এবং নিরাপত্তার সহিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। নতুন যে সরকার আসবে তার কাছে আমাদের একটাই দাবি, নারীদের স্বাধীনতা যেন বজায় রাখে এবং নারীদের যেন স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারে, তার জন্য
সুষ্ঠু ব্যবস্থা করে দিন। আগামী নির্বাচনে নির্বাচিতরা নারীদের সমাজের মূল স্রোতে নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা নারী ভোটারদের। সরকারের কাছ থেকে আমরা একটা সম্পূর্ণ গণতান্ত্রিক সরকারই চাইব, যে সরকার নারী স্বাধীনতায় বিশ্বাস করবে এবং নারীদের মানে সমাজের মূল স্রোতে নারীদেরকে নিয়ে আসার জন্য সমাজ কাঠামোটা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উন্নতির জন্য আমি বিশ্বাস করি যে সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা থাকাটা একান্ত প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা 25,43,309 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 12,14,202 জন। মনিরা কাজুরি, 71। অপহরণের 25 দিন পর স্বর্ণ চোরা কারবারিদের বন্দিশালা থেকে পুলিশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গার পিতাপুত্র সহ 5 অপহৃতকে। উদ্ধারের পর তারা পুলিশ জানিয়েছে স্বর্ণ চোরাচালানিদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই অপহরণ। অপহৃত শফিকুল দীর্ঘদিন এই চক্রের সাথে জড়িত, তবে তাদের উদ্ধারের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার যশোর সীমান্তের স্বর্ণ পাচারকারী চেইনের খোঁজ পাওয়া গেছে। উদ্ধারের পর শুধু শফিকুলকে গ্রেফতার দেখিয়ে বাকি 4 জনকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা থেকে এম এ মামুনের তথ্যছবিতে বিস্তারিত। উদ্ধারের পর অপহৃতরা পুলিশকে জানায় গত 12 অক্টোবর সকাল 10টার দিকে জীবননগর সীমান্তের গোয়ালপাড়া মাঠের মধ্য দিয়ে ভারতের স্বর্ণ পাচারের সময় চোরা কারবারি শফিকুলকে ধাওয়া করে বিজিবি। এ সময় শফিকুল পালাতে পারলেও খোয়া যায় তার সঙ্গে থাকা 50টি স্বর্ণের বার। ওই দিন সন্ধ্যায় শফিকুল তার বাবা আনারুলকে ধরে নিয়ে যায় খোয়া যাওয়া স্বর্ণের মালিকের লোকজন। পরদিন নিয়ে যায় একই গ্রামের হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলামকে। রাত্রি দিনে মানে মনে করেন কথা বলতে দিত না, বলতো লোকনে চুপকে থাকবি, যেখানে কথা বললি তোদের বন্দুক গুলি কিনবে ফেলতে পারো, বন্দুক দেখাইতো আমাদের। দেখে অস্ত্র ছিল, জি অস্ত্র ছিল, দেখাইতো, দেখে বলতো তোদের মেরি ফেলবো, কথা বললি যা দিচ্ছে খা, আর যেভাবে আছে সেভাবে থাক, কথা বলবি, কথা বললি তোদের মেরি ফেলবো। অপহরণের পর তাদের হাত পা চোখ বেঁধে রাখা হতো। মাঝে মধ্যে চলতো অকথ্য নির্যাতন, আর বারবার জানতে চাওয়া হতো কোথায় আছে স্বর্ণের বারগুলো। ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে পা বেঁধে মারধর করতো, খাওয়া দিত 3 বার, খুব মানে টাইম দিত না, 4টার সময় দিত, 2টার সময় দিত, 1টার সময় দিত। ওরা কি বলতো আসলে মূলত? ওরা বলতো যে আমাদের যে স্বর্ণ হারাই গেছে, সে স্বর্ণটা কিরা নিয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত 5ই নভেম্বর ভোরে যশোরের ঝিকরগাছা থানার কুল্লা এলাকার একটি বড় কৃষি খামারে তারা হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় শফিকুল সহ অপহৃত 5 জন। পাশাপাশি গ্রেপ্তার হয় আরও 6 জন। তবে পালিয়ে যান খামার বাড়ির মালিক রেজাউল ইসলাম ও আব্দুল গাফফার। ভোর 4:30-5টার দিকে আমরা এই অভিযানটা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এই অপহরণের সাথে জড়িত। পরবর্তীতে আমরা তদন্ত করে আমরা এই বিষয়টা, যে বিষয়টা ঘটেছে, যে বিষয়টা এসেছে, এ সহ আরো কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। পুলিশের কর্মকর্তারা আরও জানান, সীমান্তে স্বর্ণ পাচারের সঙ্গে আর কারা জড়িত এবং 12ই অক্টোবর খোয়া যাওয়া 50টি স্বর্ণের বার কোথায় আছে তা জানতে তদন্ত চলছে। বনশ্রী হালদার, 71। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের বিশাল জয়ের পর বুধবার কুইন্সের ফ্লাশিং মিরোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলন করেন জোহরান মামদানি। সেই সাথে মামদানির প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ ইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন তিনি। এর আগে মামদানির জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকি দিয়েছিলেন। Whether they were the more than million who supported this campaign. নিউ ইয়র্ক এখন দুইটা বড় সংকটে আছে, একদিকে স্বৈরাচারী প্রশাসন, আরেকদিকে জীবনযাত্রার খরচের সংকট। নিউ ইয়র্কের জন্য তহবিল বন্ধ হবে না, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। আমার কাজ হবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা। হোয়াইট হাউস থেকে এখনো কোনো শুভেচ্ছা বার্তা আসেনি, তবুও আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী, কিভাবে আমরা একসাথে নিউ ইয়র্কের মানুষের জন্য কাজ করতে পারি সেটা নিয়ে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। ঢাকা।